ভোটের বাংলায় ফের সফরে প্রধানমন্ত্রী মোদী। দুদিনের সফরে আজ রাজ্যে প্রধানমন্ত্রী। মালদা সিঙ্গুরে জোড়া জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। 4,000 কোটির প্রকল্পের উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন। আজ দুপুরে মালদা টাউন স্টেশনে মোদী দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করবেন। পরে শাহাপুর মালদা বাইপাস সংলগ্ন মাঠে সভা রয়েছে তার। সভা থেকেই একাধিক রেল সড়ক প্রকল্পের শিলান্যাস করবেন। প্রশাসনিক সভার পর রাজনৈতিক সমাবেশ মোদী। আগামীকাল দুপুরে সিঙ্গুরে যাবেন প্রধানমন্ত্রী। সিঙ্গুরেও একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী। ভোটের বঙ্গে ফের মোদী। সীমান্তবর্তী জেলায় এসআইআর অনুপ্রবেশে কি বার্তা মোদীর? প্রধানমন্ত্রীর মালদার সভায় নজর রয়েছে। আগামীকাল সিঙ্গুরে শিল্পায়ন কর্মসংস্থান নিয়েই বা কি বার্তা দেন প্রধানমন্ত্রী? ভোটের বাংলায় নজর মোদীর সভায়। এদিকে সভার আগেই তৃণমূলকে নিশানা মোদীর। টার্গেট 26-এর আজ বঙ্গে প্রধানমন্ত্রী। মালদায় বিজেপি সমাবেশে নরেন্দ্র মোদী। আগের দিনই মোদীর পোস্টে রাজনীতির উত্তাপ। তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ। বাংলার মানুষ বিজেপি সরকার চায় বলে দাবি। এক্স পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, বিজেপির সমাবেশে আমি মালদা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে যাবার সুযোগের অপেক্ষায় আছি। প্রতিদিনই তৃণমূলের অপশাসনের কোনো না কোনো নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে তারা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার। আর মাত্র কিছু সময় অপেক্ষার তারপরই দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের ফ্ল্যাগ অফ। রাজ্য থেকে একাধিক অমৃত ভারত ট্রেনেরও সূচনা। গতি বিলাসিতার মিশেল এই বন্দে ভারত। চালু হচ্ছে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার। বন্দে ভারত স্লিপারে একাধিক সুযোগ সুবিধা থাকছে। কি কি থাকছে কথা বলবো। সেবক রয়েছে সরাসরি। সেবক, আর মাত্রই কিছু সময়ের অপেক্ষা। প্রথম সেমি হাই স্পিড স্লিপারের উদ্বোধন হতে চলেছে আজ প্রধানমন্ত্রীর হাত ধরে। কি কি সুযোগ সুবিধা থাকছে, সেফটি সিকিউরিটির কি কি বন্দোবস্ত থাকছে, ভাড়া কত হচ্ছে, সব ডিটেলে জানাও। একদমই দেখো, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত যেটা দাবি করছে রেল কর্তৃপক্ষ, যেখানে বন্দে ভারত স্লিপার যা দীর্ঘদিনের যেমন মানুষের চাহিদা ছিল, তেমন রেলেরও বহু প্রতীক্ষিত এই পরিষেবা, সেই পরিষেবা আজকে কিন্তু সূচনা করবেন প্রধানমন্ত্রী। মালদা টাউন স্টেশন থেকে এর সূচনা হবে। দুটি বন্দে ভারত তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেটা রেলের তরফ থেকে জানানো হচ্ছে যে এই যে এক রাতের মধ্যে যেভাবে দুটি মানে তোমার হাওড়া থেকে গুয়াহাটি বা গুয়াহাটি থেকে হাওড়া পৌঁছে যাওয়া যাবে, তা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এবং এখানে যেটা বলা হচ্ছে যে এই যে পরিষেবা, সেই পরিষেবাতে যেমন সুরক্ষা বিশেষ বন্দোবস্ত থাকছে, সুরক্ষা ব্যাপারে যথেষ্ট নজর দেওয়া হচ্ছে, সুরক্ষা কবচ থাকছে, যাতে করে অত্যন্ত গতিশীল হলেও এই ট্রেনে যাতে কোনোভাবে কোনো রকম দুর্ঘটনা না থাকে, কোনোভাবে যাত্রীর যে স্বার্থ তা বিঘ্নিত না হয়। এর সঙ্গে আমরা রেল সূত্রে জানতে পারছি যে অত্যন্ত 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 ভালো একটি ব্যবস্থা। কারণ এই যে বন্দে ভারত এক্সপ্রেস, সেটা হাওড়া থেকে কামাখ্যা, এর মধ্যে 13টি একদমই দেখো, এই ট্রেন হাওড়া থেকে বেরোবে এবং হাওড়া থেকে এসে এটা তোমার আজুলগঞ্জ যে রুট দিয়ে এসে মালদা হয়ে এনজিপি হয়ে সেই ট্রেন গুয়াহাটি অভিমুখে যাবে। এবং এটা কিন্তু রেলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে অত্যাধুনিক ব্যবস্থা থাকবে ট্রেনের ভেতরে। এখানে কোন রকম ঝাঁকুনি, সেই ঝাঁকুনি অনুভব করবেন না রেলের যাত্রীরা। প্রায় 160 বা 180 কিলোমিটার গতিতে এই ট্রেন ছুটতে পারবে। আমরা দেখছি যে মালদা
আমরা দেখছি এই স্টেশন এই ট্রেন এটা কিন্তু ব্যবস্থাপনা যা তা যেমন অত্যাধুনিক, একই সঙ্গে ভাড়াও কিন্তু নাগালের মধ্যে থাকছে। 2300 টাকা থেকে 3000 টাকা এর মধ্যে বিভিন্ন শ্রেণীতে যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। এর ফলে যাত্রীরা এক রাতের মধ্যে যেমন এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যের এটা একটা যোগসূত্র তৈরি হচ্ছে, রেল যেটা দাবি করছে সেটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ। রেল বলছে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, কারণ রেলের পরিষেবা আগামী দিনে এই ধরনের বা এইভাবেই একটা উচ্চতায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি অসম এবং পশ্চিমবঙ্গ এই দুই যে প্রতিবেশী রাজ্য তা কিন্তু এই যে পরিষেবা তার ফলে তারা কিন্তু ওয়েল কানেক্টেড হবে, প্রচুর তারা উপকৃত হবেন এমনটাই। বন্দে ভারত স্লিপারের ভাড়া কি থাকছে আসুন একবার দেখি। থার্ড এসির ভাড়া 2299 টাকা, সেকেন্ড এসির ভাড়া 2970 টাকা, ফার্স্ট এসিতে ভাড়া 3640 টাকা। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরই প্রথম বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করবেন, ফ্ল্যাগ অফ হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। ভোটের বাংলায় নজর রয়েছে উত্তরে। দুদিনের সফরে গতকালই উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। আজ জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। গতকাল শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করেছেন। আগেই ঘোষণা করেছিলেন মহাকাল মন্দিরের কথা, গতকাল শিলান্যাস করেছেন। আজ জলপাইগুড়িতে কর্মসূচি রয়েছে, জানবো। পার্থ রয়েছে সঙ্গে। পার্থ, আজ মুখ্যমন্ত্রীর কি কি কর্মসূচি থাকছে, কখন আসছেন জলপাইগুড়ি জেলায়? একেবারে তুমি যে কথা জানাচ্ছিলে, গতকালই কিন্তু শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শুভ শিলান্যাস তিনি করেন এবং রাতে উত্তরকন্যার কন্যাশ্রীতে তিনি ছিলেন এবং আজ তিনি কিছু ঘন্টা 2-2.5 মধ্যে কিন্তু সেখান থেকে তিনি রওনা দেবেন এবং সড়ক পথে দুপুর 2টোর মধ্যে তিনি পৌঁছে যাবেন জলপাইগুড়ির পাহাড়পুরে। এই জলপাইগুড়ির পাহাড়পুরে বহু প্রতীক্ষিত উত্তরবঙ্গে বাসীর দাবি সেই হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন আজ কিন্তু শুভ উদ্বোধন হবে ঠিক দুপুর 2টোর সময়। এবং যে সার্কিট বেঞ্চ নিয়ে দীর্ঘদিনের আন্দোলন, দীর্ঘদিনের লড়াই চলছিল জলপাইগুড়ি শিলিগুড়ি পাশাপাশি দুই শহরের আইনজীবীদের মধ্যে, এবং 1963 সালে প্রথম এই সার্কিট বেঞ্চ করার জন্য কিন্তু দাবি ওঠায় জলপাইগুড়ি আইনজীবীরা, এবং পরবর্তীকালে 1993 সাল থেকে কিন্তু সেই আন্দোলন আর সার্কিট বেঞ্চ দাবি আদায় সমন্বয় কমিটি তৈরি হয় এবং দীর্ঘ আন্দোলন চলে, কর্মবিরতিতে যান আইনজীবীরা এবং পাশাপাশি দুই শহরের লড়াই চলে, ঠান্ডা লড়াই চলে কোথায় এই হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে। অবশেষে কিন্তু 2007 সালে ঠিক স্থির হয়, ঘোষণা করা হয় জলপাইগুড়িতেই কিন্তু হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে। এবং সেই মতো 2019 সালে রাজ্যে পালা পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর কিন্তু জলপাইগুড়ি জেলা পরিষদের ভবনে সেখানেই কিন্তু অস্থায়ীভাবে এই সার্কিট বেঞ্চের কাজ শুরু হয়। আপাতত উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলার বাসিন্দারা এই জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চে বিচার ব্যবস্থার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। কিন্তু বাকি 3 জেলা অর্থাৎ 2 দিনাজপুর এবং মালদা তারাও যাতে এই সার্কিট বেঞ্চের আওতাভুক্ত হয়, আওতাভুক্ত হয় সেই দাবি কিন্তু এখন জোরালো হচ্ছে। কেননা এই 3 জেলাকে ছুটতে হচ্ছে কলকাতায় হাইকোর্টে, এবং যাতে সেদিকে তাদের ছুটতে না হয়, জলপাইগুড়িতে যাদের বিচার ব্যবস্থা সারা সুযোগ পায় সেই দাবি কিন্তু এখন জোরালো হচ্ছে। দুপুর 2টোর সময় তার উদ্বোধন হবে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি আসছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং একাধিক অন্যান্য বিচারপতি সহ কেন্দ্রীয় আইনমন্ত্রী, রাজ্যের আইনমন্ত্রী সকলেই কিন্তু আসবেন এই শুভ সূচনায়। দুপুর 2টোর সময় একেবারে জাতীয় সড়কের ধারেই কিন্তু পাহাড়পুরে এই সার্কিট বেঞ্চ 40 একর জমির উপরে 501 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে। হুবহু কলকাতা হাইকোর্টের মতোই কিন্তু এই ভবনটা নির্মাণ করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী এর আগে ঘোষণা। শিলিগুড়িতে তৈরি হবে মহাকাল মন্দির। সেই মহাকাল মহাতীর্থের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। টার্গেট 2.5 বছরের মধ্যে কাজ শেষ করা। সবাই বলুন হর হর মহাদেব। বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও। বলে বাবা পার লাগাও, সর্ববিপদ দূর করাও। মহাকাল মহাতীর্থ শুক্রবার এই মন্দিরের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। আদিশক্তি মহাকাল, মহাকাল মহাকাল, ত্রিশূলধারী শক্তি। শিলিগুড়ির মাটিগাড়ায় লক্ষ্মী টাউনশিপ, এখানে প্রায় 18 একর জমির উপর তৈরি হবে মহাকাল মন্দির, যার নাম মহাকাল মহাতীর্থ। কাল ভৈরব রূপে ভক্তের মনের ভয়ে দূর করাও।
কমপ্লেক্সের মূল মন্দির ছাড়াও মহাদর্শনের জন্য বিশ্বের উচ্চতম হাইয়েস্ট মহাকাল মূর্তিও আমরা তৈরি করছি। এই মূর্তিটির মোট উচ্চতা হবে 216 ফুট। ব্রোঞ্জের মূল মূর্তিটির উচ্চতা হবে 108 ফুট। সেটা যে ভিত্তির ওপরে থাকবে সেটাও 108 ফুট, মোট 216 ফুট। এদিন মহাকাল মহাতীর্থের শিলান্যাস, টার্গেট 2.5 বছরের মধ্যে কাজ শেষ করা। পেডেস্টাল ব্লকের মধ্যে একটি দোতলা মহাকাল মিউজিয়াম এবং সংস্কৃতি হলও থাকবে। এই মন্দিরে 2টি নন্দীগৃহ থাকবে, যা পূর্ব ও পশ্চিম দিকে অবস্থান করবে। এটাকে ঘিরে 12টা অভিষেক লিঙ্গ মন্দির থাকবে। 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে এখানে। মন্দিরের 2টো প্রদক্ষিণ পথ থাকবে, যেখানে 10,000 ভক্তের সমাগম একেবারেই হতে পারে। 4 কোণে 4 জন দেবতা থাকবেন। দুদিকে 2টি সভা মণ্ডপ থাকবে। 6,000-এর বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন। মহাকালের কাহিনী ও মহিমা ফ্রেস্কো পেইন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। রুদ্রাক্ষ কুণ্ডু এবং অমৃত কুণ্ডুও থাকবে, যেখানে ভক্তরা পবিত্র অভিষেকের জল বাড়িতে নিয়ে যেতে পারবেন সেখান থেকে। এটা একটা পর্যটন শিল্পকে ভীষণভাবে আকর্ষিত করবে। বাংলায় সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, তাদের নানান উৎসব আছে। সব ভাষাকে আমরা কিন্তু স্বীকৃতিও দান করেছি। বাংলার চিরন্তন সত্য সবাইকে নিয়ে চলে গেল, আমরা সবাইকে নিয়ে চলি। বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও, বলে বাবা পার লাগাও। শিলিগুড়ি থেকে ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। এবার বীরভূমের সিউড়িতে শুনানি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ ওল্ড মালদায়। এসআইআর শুনানিতে নানা জেলায় হয়রানির অভিযোগ অব্যাহত, অনেক জায়গাতেই বিক্ষোভে স্থানীয়রা। বীরভূমের সিউড়ি, এখানকার বাসিন্দা খেলারাম বৈদ্য। বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। পরিবারের দাবি 2রা জানুয়ারি তিনি এসআইআর শুনানিতে যান, নথিপত্র জমা দেন। শুক্রবার ফের শুনানিতে যেতে বলা হয়। এ নিয়ে আতঙ্কের জেরে হার্ট অ্যাটাকে মৃত্যু বলে দাবি। অফিসে ডেকেছিল, নিয়োজনে রক্তের মধ্যে হাত ফেল করে দিল। ভয়ে হলো যে আমার যদি কোনো অসুবিধা হয় বলে। চিঠিটা একদিন দিয়ে গেছে, তারপরে থেকে 3 দিন ভাত খেলো না, টেনশনে ছিল। সারা রাত বসেই আছে ও বিছানাতে, ঘুমোই নাই। ভোর 3টে বাজলো, জলটা দিলাম আর ও হাত ফেল করে দিল, টেনশনে হাত ফেল করে দিল। বলছিল যে তোমার ভোটার তো নাম নাই, খালি বলতো যে আমার কি হবে, বাংলাদেশ পাঠাবে নাকি, আতঙ্কা হয়ে মরে গেল। ওল্ড মালদার কামঞ্চ এলাকার বাসিন্দা মানতী রাজবংশী। মঙ্গলবার তিনি কীটনাশক খান বলে দাবি। তাকে মালদা মেডিকেলে ভর্তি করা হয়। শুক্রবার সেখানে মৃত্যু হয়। পরিবারের দাবি এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন। কোনো ডকুমেন্টস ছিল না সেইভাবে। ওর বাবার মৃত্যু সার্টিফিকেট বা ওর বাবার ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো কিছু ছিল না। এর মধ্যে এখন এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে খুবই টেনশনের মধ্যে ছিল, আর ওই টেনশনের মধ্যেই এটা ঘটনাটা হয়ে গেছে। উত্তর 24 পরগনার বনগা মাদ্রাসা, এখানে চলছে এসআইআর শুনানি। শুক্রবার শুনানিতে যান অসুস্থ বৃদ্ধা জয়শ্রী সর্দার, বাড়ি থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। ওই হিয়ারিং এ কেন আসতে হলো আপনাকে? আমার না আসে না গিয়ে এদের কিছু হবে না। 2002 এর লিস্টে আলাদা রয়েছে। আপনার কি শ্বাসকষ্ট আছে? হ্যাঁ। কি আছে? বিশাল শ্বাসকষ্ট, হাঁটতে পারিনি। এটা যদি এখানে না আসতে হতো তাহলে কি ভালো হতো? তো ভালো হতো না। কাল একবার আইছি, ওই যে ভিডিও ওই কোয়ারে নিয়ে গেল। এতে কি ভোগান্তি হচ্ছে আপনার? বিশাল কষ্ট। বনগার আরেক বাসিন্দা শহীদুল মণ্ডল হাঁটতে পারেন না, তবুও শুনানিতে যেতেই হয়েছে। সেটাও বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। টোটো ভাড়া দিতে হয়েছে 1400 টাকা। আমি পুরো প্যারালাইজ, হ্যান্ডিক্যাপ, আমি চলতেই পারি। এই হিয়ারিং এখানে ডাক করে এসছি, প্রায় 40 কিলোমিটার হবে আমাদের বাড়ির থেকে। টোটো করে এসছি, ভাড়া ধরো আপ ডাউনে প্রায় 1400 টাকা মতো। হয়রানি তো এরপরে হয়রানি আর মানুষের হয় না, এ যা হয়রানি। এর চেয়ে মুড়ি দেওয়াই ভালো দাদা, এ হয়রানির চেয়ে মুড়ি দেওয়াই ভালো।
ফর্ম ডিস্ট্রিবিউশন করার সময় আমরা যারা বিএলও ছিলাম, বিশেষ করে আমার ক্ষেত্রে ফোন করে সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টস ইনফরমেশন আমাদের চাওয়া হয়েছিল। আমরা সেগুলো যথারীতি প্রোভাইড করেছিলাম। পরেও যখন ফর্ম আমরা ডিজিটালাইজড করি তখনও আমরা সমস্ত ইনফরমেশন প্রোভাইড করেছিলাম। তারপরেও হিয়ারিংয়ের নোটিশ আমার নামে চলে আসাটা একটু খারাপ লাগছে। এসআইআর শুনানিতে হয়রানি, এই অভিযোগে ধুন্ধুমার চাকুলিয়ার পর উত্তর দিনাজপুরের ইসলামপুরে। শুনানির নোটিশ দেওয়া 24 ঘন্টার মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে কমিশন। এই অভিযোগে শুক্রবার ইসলামপুরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। আমাদের 17 তারিখে হিয়ারিং আছে, 16 তারিখ আবার 56টা রুট নামাজলো, এটা নিয়ে আমাদের বিক্ষোভ। পুলিশ আসছে, প্রশাসন আসছে, এখানে ডেট চেঞ্জ করতে হবে। যেগুলো বাইরে পরিবেশন লেবার গুলো বাইরে আছে, ওগুলো না আসতে পারে, তাহলে ওদের ডেট দিতে হবে। হ্যাঁ, একটা 3টা ডেট দিতে হবে, সপ্তাহ দিন 8 দিন আগে ওদের জানাতে হবে। এটা হুট করে পাঠাচ্ছে। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লক। অভিযোগ, এখানে পরিযায়ী শ্রমিকদের নোটিশ পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে। এ নিয়ে পথে নামেন অনেকে। বিডিও অফিসের সামনে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এই ব্লকের বৈধ ভোটারগুলোকে অবৈধ বলে ঘোষণা করে দিয়ে তাদেরকে নোটিশ পাঠিয়েছে এসআইআর এর নাম করে, এবং তারা গত কয়েকদিন আগে হিয়ারিং এর ডেটে যথেষ্ট নথিপত্র দেখিয়ে বাইরে চলে গেছে। তাদেরকে আবার নোটিশ পাঠিয়ে আবার তাদেরকে হেনস্থা করা হচ্ছে। তার প্রতিবাদ আমাদের এই প্রতিবাদ। এসআইআর নিয়ে ওনাদের কিছু বক্তব্য রয়েছে, ওনারা একটা ডেপুটেশন দেবেন আমার কাছে, আমি ডেপুটেশনটা ওনাদের নেব এবং ওনাদের যে দাবিগুলো রয়েছে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে সব ধরনের মানুষদের জন্য দ্রুত যাতে হিয়ারিং হয়ে যায় সেই ব্যবস্থাটাই আমরা করছি। মেহনতি মানুষ, প্রত্যেক দিন মানুষের না খাটলে খাওয়া হয় না। তারা এই যে কাগজপত্র নিয়ে হয়রানি হচ্ছে দীর্ঘদিন ধরে, একবার না এই ধরে বারে বারে কাগজ ফেরত আসছে। এই জন্য আজকে আমাদের অপরাধ। আমরা কোনো গাড়ি ছাড়বো না। আমাদের উত্তর 24 পরগনার আমনাগা। এখানকার পদ্মলাভপুরের ভোটার সংখ্যা 900। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে 750 জনকে এসআইআর শুনানির নোটিশ ধরানো হয়েছে। হয়রানির অভিযোগে আমনাগা কাকিনাড়া রোডে দিন অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। আমার 900টা ভোট আছে, আমার বুথে 750 হিয়ারিং পাঠাচ্ছে। আমরা ভোট রক্ষার অধিকারে সাধারণ মানুষ একজোট হয়েছি। এর জন্য আমরা প্রতিবারে যেখানে যে আন্দোলন যেতে হবে আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত আছি। নিউজ 18 বাংলা। হিয়ারিং হয়রানির ছবি উত্তর 24 পরগনার দেগঙ্গাতেও। একটা ব্লকেই শুনানিতে ডাক 70,000 জনকে। রাস্তায় টায়ার জ্বালিয়ে ক্ষোভ দেখান স্থানীয়রা। 70,000 জনকে একটা ব্লকেই শুনানিতে ডাকা হয়েছে দেগঙ্গায়। কথা বলবো, জিয়াউল রয়েছে সঙ্গে। জিয়াউল, যে ব্লকে এই যে 70,000 জনকে ডাকা হলো, ভোটার সংখ্যা কত এই ব্লকে? দেখো, শুধুমাত্র দেগঙ্গা ব্লকেই 70,000 মানুষকে কিন্তু হিয়ারিং এ ডাকা হয়েছে। এখানে 2,70,000 মানুষের মধ্যে ইতিমধ্যে প্রথম ধাপেই কিন্তু 70,000 হিয়ারিং এ ডাকা হয়েছে সাধারণ মানুষকে। আর জানি ইতিমধ্যে এলাকায় একটা চাপা উত্তেজনা, তার কারণ প্রতি মানুষকেই হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে। সমস্ত ডকুমেন্টস দেওয়ার পরেও নির্বাচন কমিশন যে সমস্ত ডকুমেন্টস চাইছে সেই সমস্ত ডকুমেন্টস দেওয়ার পরেও হিয়ারিং এ ডাকা হচ্ছে, এমনটা অভিযোগ তুলছে এলাকার মানুষজন। এবং দেগঙ্গার বিডিও তিনি যেন স্পষ্ট করে জানান যে প্রায় 70,000 মানুষকে ইতিমধ্যে প্রথম ধাপে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। ধাপে ধাপে আরো ডাকা হবে, কিন্তু যেভাবে এই নির্বাচন কমিশন তুকলুকি সিদ্ধান্ত, অর্থাৎ ইচ্ছা মতন সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে, এর জন্যই কিন্তু মানুষের একটা ক্ষোভ জমছে। তার কারণে 70,000 হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে প্রথম ধাপে, এমনটা কিন্তু জানা যাচ্ছে শুধুমাত্র দেগঙ্গা ব্লকে। জিয়াউল, বিএলওরাও তো কাজের চাপে হিমশিম খাচ্ছেন, তারাও তো সরব হয়েছেন কমিশনের বিরুদ্ধে। দেখো, ইতিমধ্যে কিন্তু দেগঙ্গা ব্লকে 200-র বেশি ইতিমধ্যে বিএলও তারা কিন্তু পেন ডাউন এবং কাজ বন্ধ করে দিলেন। তার কারণ তার একটাই দাবি, যেভাবে নতুন নতুন সিদ্ধান্তে তাদেরকে দেওয়া হচ্ছে এবং সেই সিদ্ধান্তে তারা কিন্তু একেবারে সম্ভব কোনো ট্রেনিং ছাড়াই এই ধরনের একের পর এক সিদ্ধান্ত নির্বাচন কমিশন দিচ্ছেন। ফলে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, এবং শুধুমাত্র সাধারণ ভোটারও হয়রানি হচ্ছে না, বিএলওরাও কিন্তু হয়রানির শিকার হচ্ছে। এই দাবি তুলেই কিন্তু তারা যেমন বিক্ষোভ দেখায়, অন্য
অন্যদিকে সাধারণ মানুষ দেগঙ্গা ব্লকের একেবারে গেট আটকে টাকিরও অবরোধ করে টায়ার জ্বালিয়ে সেখানেও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। একটাই দাবি যে শুধুমাত্র সাধারণ মানুষকে হয়রানি করার জন্যই এই ধরনের সিদ্ধান্ত, ফলে বিএলওরাও ধন্যবাদ।